আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফিস টেকের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের চারুপাঠ বা বাংলা প্রথম পত্রে ষষ্ঠ কবিতা চিঠি বিলি লিখেছেন রুকনুজ্জামান খান। তো চলো বন্ধুরা, আজকের এই কবিতাটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকের কবিতায় চিঠি বিলি লিখেছেন রুকনুজ্জামান খান। তো ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, টাপুস টুপুস ঝরছে দেওয়া, ছুটছে খেয়া ধরতে। এরপরে খেয়ানাকের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দু চোখ বুঝে হাল ধরে সে জজর মাছি সাচ্চা। চার চিঠি উঠেছে এসেছে আর লিখছে বিলের খেসে, সাজের বেলার রোদে নাকি চোখ গেছে তার ঝলছে। সাজ নদীর ওপার দিয়ে ব্যাঙ্গা সুধায় সবাই, ভাইরে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। তার যে চিঠি এসেছে আজ লিখছে বিলের কাতলা, এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাতলা। তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা, চিঠি চিংড়ি মাঝির খেয়ানা আর ছাতাই আমার ভরসা। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই কবিতাটি অনুশীলনী পড়বে। তো চারুপাঠ ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র ষষ্ঠ কবিতা চিঠি বিলি, বিষয় নম্বর 84 থেকে 87 অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা। তো প্রথম প্রশ্ন, দেশের বাইরে গেছে কি? এখানে আমাদের অপশন আছে চিংড়ি মাছের বাচ্চা, ভেটকি মাছের নাতনি, বিলের কাতলা, বিলের খোলছে। তো আমরা অলরেডি দেখেছি ওইখানে আমাদের কবিতাতে বলা হয়েছিল যে ভেটকি মাছের নাতনি দেশের বাইরে গিয়েছে। এরপরে পরবর্তী প্রশ্ন, ব্যাঙ ছাতা কিনেছিল কেন? কারণ এটি হবে সে বর্ষা থেকে বাঁচতে চিনেছিল। সে চিংড়ি মাছের খেয়ে আগে ভরসা রাখতো, কিন্তু পরে সে বর্ষা থেকে বাঁচতে সে নিজেই তার ছাতা কিনেছিল। তো উত্তর হবে খ। এরপরে উদ্দীপক পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তরগুলো দিব। এরপরে রফিক স্কুল যাওয়ার পথে প্রায় সময় সহপাঠী অমিতের বাইসাইকেলের পিছনে সিটে বসার আবদার করে। অমিতও তাকে না করতে পারে না, কিন্তু কিছুদিন যাওয়ার পর রফিক অমিতের অসুস্থ বিরক্তি বুঝতে পারে। সে এটাও জানতে পারে যে একদিন অমিত তাকে সাইকেল থেকে ফেলে দিবে। এ অবস্থায় রফিক নিজেই একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয়। স্কুলে যেতে সে আর সহপাঠী সাইকেলের উপর নির্ভর করে না। তো এখন আমাদের প্রথম প্রশ্ন, উদ্দীপকের রফিক চরিত্রটি চিঠি বিলি ছড়ায় কোন চরিত্রটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? তো রফিক এখানে কি করেছে? রফিক প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য অমিতের উপরে ভর করে অমিতের উপরে নির্ভর থাকতো। সে অমিতের সাইকেলে যেত। পরে সে জানতে পারে যে অমিত তার উপরে বিরক্ত এবং তাকে সাইকেল থেকে ফেলে দেওয়ার প্ল্যান করেছে। তাই সে নিজেই সাইকেল কিনে সে আলাদাভাবে নিজের উপরে নির্ভরশীল থেকে স্কুলে যেত। তো এখানে উত্তরটি হবে ব্যাঙ, কারণ ব্যাঙ নিজে পরে ওই চিংড়ির উপরে ভরসা না রেখে সে নিজে তার ছাতা কিনে বর্ষা থেকে বাঁচার জন্য। এরপরে 4 নম্বর, উদ্দীপকের রফিকের সাইকেল কেনার সঙ্গে চিঠি বিলি ছড়ার মিল হয়েছে চিংড়ির মাঝির হাল ধরা, ব্যাঙের ছাতা কেনার, ব্যাঙের খেয়া নায়ের উপর ভরসা না করা। এখানে উত্তর হবে 1, 2, 3। এরপরে বন্ধুরা, আমরা চলে যাব আমাদের পরবর্তী আইটেম সৃজনশীল প্রশ্নে। 1 নম্বর, সামির এলাকায় খুব পরিচিত একজন ছেলে। সে প্রতিদিন এলাকায় গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এ কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ সকল খাবার অন্যদের শুনিয়ে যায়। নিজের কাজের সঙ্গে এই ধরনের খবর পরিবেশ করার মধ্য দিয়ে সামির একরকম আনন্দ পায়। এখন আমাদের প্রশ্নগুলো হচ্ছে, সাজের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে? খ, জবর মাঝি সাচ্চা কে? বুঝিয়ে লেখো। গ, উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ায় কার চরিত্র সংগতিপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো। ঘ, নির্ধারিত কাজের বাইরে ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উদ্দীপক ও চিঠি বিলি ছড়া অবলম্বনে উক্তিটির যৌক্তিকতা নির্ণয় করো। তো এখন আমাদের ক নাম্বার প্রশ্ন, সাজের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে? তো উত্তর, সাজের বেলার রোদে বিলের খোলসে মাছের চোখ ঝলসে গেছে। খ, জবর মাঝি সাচ্চা বলতে কবিতায় চিংড়ি মাছের বাচ্চাকে বোঝানো হয়েছে। কবির কল্পনায় চিংড়ি মাছের বাচ্চা মাঝির ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে 2 চোখ বন্ধ করে হাল ধরে খেয়া চালাতে পারে। তার দক্ষতা ও সততা বোঝাতে কবিতাকে জবর মাঝি সাচ্চা বলেছেন। অর্থাৎ সে অত্যন্ত অভিজ্ঞ, দায়িত্বশীল, বিশ্বস্ত এবং একজন মাঝি। সে যতটার সঙ্গে তার কাজ সম্পন্ন করে। তো এখন আমাদের গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ার ব্যাঙের চরিত্রের বেশ মিল রয়েছে। উদ্দীপকে স্বামীর পেশা হলো গ্রামের বিভিন্ন গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করা। এটি
তার মূল জীবিকা হলেও সে দুধ সংগ্রহ ও বাজারে যাওয়ার পথে গ্রামের বিভিন্ন ভালো মন্দ শুনে রাখে এবং সেগুলো অন্যদের জানায়। এটি তার অতিরিক্ত কাজ হলো সে এতে আনন্দ অনুভব করে এবং সমাজের মানুষ উপকৃত হয়। অন্যদিকে চিঠি বিলি ছড়ায় জব্বর মাঝি একজন মাঝি হিসাবে তার দায়িত্ব পালন করে থাকলেও সে নৌকায় চলাচলের পাশাপাশি মানুষের কাছে খবর পৌঁছে দেয়, গ্রামীণ বার্তা আদান প্রদানের অংশ নেয়। এই কাজটি সে আন্তরিকভাবে এবং নিজের আগ্রহ থেকে করে। তো উভয় চরিত্রে একটি মিল রয়েছে, তারা উভয়ে নিজেদের মূল কাজের বাইরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে খবর আদান প্রদানের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক ভূমিকা রেখেছে। এতে সমাজের উপর উপকার হচ্ছে এবং তারা নিজেরাও মানসিক শান্তি ও আনন্দ লাভ করেছে। এই জন্য বলা যায় স্বামীর চরিত্রের সঙ্গে জবর মাঝির চরিত্রের গভীর সাদৃশ্য রয়েছে। তাই বলা যায় স্বামীর চরিত্রটি ব্যাঙের চরিত্রের সঙ্গে বেশ সঙ্গতিপূর্ণ, কারণ দুজনেই নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের সঙ্গে সংযুক্ত থাকার আনন্দ পায়। এরপরে বন্ধুরা আমাদের গ নাম্বার প্রশ্নটি ছিল, ওটির উত্তরটি দেখব। নির্ধারিত কাজের বাইরে ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উক্তিটি যথার্থ, কারণ মানুষ শুধু দায়িত্ব পালন করে আনন্দ পায় না, বরং অতিরিক্ত কিছু ছোট ছোট কাজের মাধ্যমে আনন্দিত হতে পারে এবং অন্যদের আনন্দ দিতে পারে। উদ্দীপকে স্বামীর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে, যা তার মূল কাজ। তবে সে শুধু দুধ বিক্রির মাঝে সীমাবদ্ধ থাকে না, বরং গ্রামের বিভিন্ন খবর সংগ্রহ করে অন্যদের জানায়। এটি তার জন্য এক ধরনের আনন্দের কাজ, যা অন্যদের সঙ্গে সংযোগ উপস্থাপন করে। অন্যদিকে চিঠি বিলি ছড়ার ব্যাঙটি ছাতা মাথায় চিঠি বিলি করতে বের হয়, কিন্তু সে শুধু চিঠি বিলিতেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন প্রাণীর সঙ্গে মেলামেশা করে, তাদের খবর দেয় এবং সবার মাঝে প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে দেয়। এটি তার জন্য বাড়তি আনন্দের একটি উপায়। এখন থেকে বোঝা যায় কাজ শুধু দায়বদ্ধতা নয়, বরং যদি সৃষ্টিশীল ও আন্তরিকভাবে করা হয় তাহলে তা মানুষকে আনন্দ দিতে পারে এবং অন্যদের উপকৃত করতে পারে। তাই বলা যায় নির্ধারিত কাজের বাইরে ছোট ছোট সৃষ্টিশীল ও মানবিক কাজ মানুষের জীবনে ভিন্ন তাপমাত্রা, আনন্দ ও তৃপ্তি এনে দেয়। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী কবিতা বাঁচতে দাও, লিখেছেন শামসুর রহমান। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।